এই মানুষ কোনোদিন পশ্চিম দিক ফিরে আসার খাইতে দেখলাম না। দুইটা নামাজ ছাড়া কোনোদিন নামাজই পড়ে না। তুই আজকে পায়জামা পাঞ্জাবি পড়লি। সি 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 রিপনের বাপ আপনি নিজের সন্তানরে কুত্তার লগে তুলনা করলেন? হুজুর, আপনার ঘর কই? ওখানেই তো ছিল, চোরে নিয়ে গেল নাকি? হামজা, আমি একজন এমবিবিএস ডক্টর, আর আপনি গ্রামের সাধারণ একজন মানুষ। আপনার সাথে আমার কখনো বন্ধুত্ব যায় না। আব্বা, কাজে কর্মে আমার এটাই কেন। তাছাড়া আপনার বয়স হয়েছে, এই বয়সে আর এত কষ্ট করতে হবে না আপনার। শুকর আলহামদুলিল্লাহ। বাবা রিপন, তুই কালকে ফজর নামাজ শেষ করে তোর ভাইরে নিয়ে আসিস। জি আছে আব্বা। কি মজা, কালকে বড় ভাইটা নাইব। আম্মা, আমি কালকে থেকে কলেজে যাব। আচ্ছা যাইস, তোর কি খাওয়া শেষ? হম্মা। আচ্ছা ভালো হয়েছে, প্লেটগুলা নিয়ে রান্না করে রেখে দে। ঠান্ডার দিন তোর ধন লাগবে না, আমি পরে ধুয়ে এলো মনে। আম্মা, আব্বার প্লেট আর আমার প্লেট আমি ধুয়ে রেখা মনে, ঠান্ডার মধ্যে তোমার কষ্ট করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, ধর লে যা। রিপন, যেমনি হোক হামজার এই বাড়িতে আসা আটকেতে হোক। আম্মা, আপা তো জমি বেচতে রাজি হয়েছে, ভাইজান আসলে সমস্যা কি? তোর বাপরে আমি 25 বছর ধরে চিনি। 25 বছর ধরে তোর বাপের লগে আমি সংসার করি। হামজা যদি এই বাড়িতে আহে, তোর বাপের মাথা খুঁড়ে যাব, আবার মদ খুঁড়ে যাব, উলট পালট করবো। যেমনি হোক হামজার এই বাড়িতে আমার আটকে দেবো। আচ্ছা আম্মা, তুমি কোনো চিন্তা করো না। ভাইজানের মতো সহজ সরল মানুষকে বোকা বানানো একদম সোজা। তুমি নিশ্চিন্তায় থাকো। আচ্ছা রাইত হয়েছে, চল ঘুমাইতে দিই। আচ্ছা আম্মা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দান করুন। কত মধুর কোরআনের বাণী, মাশাআল্লাহ। কোহিনূর। জি হুজুর। আজকে আমি আমার বাড়িতে যাইতাছি, আমার পরিবারের কাছে যাইতাছি, আমার ভাই বোন ওদের কাছে যাইতাছি। আমার জন্য দোয়া কইরো, আর তুমি তোমার পড়া জারি রাখো। আইসা হুজুর, কাল পড়াইতে আইবেন? না, মেলা দিন পরে বাড়িতে যাইতাছি, পরশু আসি। তোমার যে পড়া দিয়ে গেছি ওইটা বারবার পড়বা। আমি আইসা কিন্তু তোমার পড়া ধরুম, না পারলে কিন্তু শাস্তি আছে। ঠিক আছে, আপনার খুশি দেখা আমারও খুশি লাগতাছে। হুজুর, মাত্র 4 দিন হইল বাড়ির বাইরে আছেন, আর কইতাছেন কত দিন হইছে। আহা, কি ভালোবাসা! আপনার পরিবার যদি আপনার এই মহব্বতটা বুঝতো। কোহিনূর, আমার পরিবার আমার সব থেকে বড় দুর্বলতা। তাদের আসলে কোনো দোষ নাই। প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝামেলা থাকে, আমার পরিবারেও আছে। কিন্তু তারা তো আমার আপন, আমাকে শরীরে একই রক্ত ধারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য নাস্তা নিয়ে আসলাম বাবা। কোহিনূরের লেখাপড়া কেমন চলতেছে? মাশাআল্লাহ, কোহিনূরের মাথার ব্রেন অনেক ভালো। আলহামদুলিল্লাহ। নাও নাস্তা খাও, বেশি আইটেম করতে পারি নাই, দুপুরে খাইয়ে গেলে ভালো মন্দ রাঁধতাম। চাচি আম্মা, গত 2 দিনে আপনি যা করছেন সুবহানাল্লাহ, আমি আমার জীবনে কোনোদিনও ভুলবো না। চাচি, আমার জন্য দোয়া করেন, আমি আমার বাড়িতে যাইতেছি। দোয়া করি বাবা, আজীবন যাতে নিজের পরিবারের লগে মিলামিশা থাকতে পারো। আমাকে জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি। ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। মাদুর চাচা, চাচি আম্মা, আসি, আমার জন্য দোয়া করেন। ভালো থাকেন আপনারা। হাসি মুখে নিজের বাড়িতে ফিরা যাইতাছি, আমার জন্য দোয়া করেন, আমি যেন পরিবারের সাথে হাসি মুখে সারাটা জীবন থাকতে পারি। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক বাবা। মাত্র চাচা, হাসি মুখে বিদায় দেন, আপনি আমার জন্য অনেক করলেন।
এইটা তেমন কিছু না। তোমার যখন যা কিছু দরকার হইব আমারে স্মরণ করবা, আমার কাছে আয়া পড়বা। মনে রাখবা তোমার এই মাতবর চাচা সবসময় তোমার সাথে আছে। ইনশাল্লাহ দেখা হইব চাচা। আমার বাড়ি তো এখান থেকে 10 মাইল দূরে না। আমি সপ্তাহে 3 দিন কোহিনুরে পড়াইতে আসি। সিরাজ ভাই আসি। হামজা ভাই চলেন, আমি আপনার আগে দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাও। ভাইজান তোমারে নিতে আইছি। সিরাজ ভাই তুমি যাও। হুজুর আপনার ছোট ভাই আপনি নিতে চলে আইছে, আমি যাইতেলে। আসসালামু আলাইকুম। সিরাজ ভাই আপনি আমার জন্য অনেক কষ্ট করলেন, শুক্রিয়া ভাই। হুজুর এটা কোনো বিষয় হইলো রিপন? হুজুর শুধু তোমার বড় ভাই না, উনি একজন আলেম, একজন সাচ্চা আলেমের দোয়া তোমার রোজ আসরে রক্ষা করবো, কথাটা কিন্তু মনে রেখো। সিরাজ ভাই আর লজ্জা দিয়েন না। ভাইজান চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। সিরাজ ভাই আসি, দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রিপন একটু আস্তে হাঁট না, কি হয়েছে তো? আরে রিপন ভাই আমার কথা শোন, কি হয়েছে তোর? ভাইজান তুমি বাড়িতে গেলে আমার বিদেশ যাওয়া হইব না। আমার এতদিনের স্বপ্ন ভাঙ্গা তছনছ হয়ে যাইব। আমার বাড়িতে যাওয়ার সাথে তোর বিদেশ যাওয়ার কি সম্পর্ক বুঝলাম না তো। ভাইজান তুমি বাড়িতে নাই তাই আব্বা জমি বিক্রি করতে রাজি হয়েছে তোমার বাড়িতে নেবে বললা। তুমি বাড়িতে গেলে আব্বাই জমি বেচবো না। দূর বোকা, তোর চিন্তাধারাই ভুল। আব্বা যখন কথা দিছে জমি বেচবো তখন ঠিকই জমি বেচবো। আব্বার জবান খুব শক্ত, তুই চিন্তা করিস না। তাছাড়া আমি তো বাধা দিব না, দরকার পড়লে আমি আব্বার সাথে কথা বলবো। ভাইজান আব্বা এই কথা রাজিয়ারে কইছে, বিশেষ না হলে তুমি রাজিয়ার লগে কথা কয়ে দেখো। রাজিয়ারে কইছি? আমি রাজিয়ারে ফোন দিই, তুমি রাজিয়ার লগে কথা কও। হ্যালো রাজিয়া, কাল রাতে আব্বা তোরে কি কইছে এটা ভাইয়ের লগে কত? হ্যালো রাজিয়া। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর আব্বা কি কইছে? ভাইজান আব্বা কইছে তোমারে বাড়ি আনার জন্য, তুমি আইলে আব্বা জমি বেচবো না। কি কইতাছস? তুই ভুল শুনস নাই তো? ভাইজান আমি ঠিক শুনছি, ভুল শুনি নাই। আচ্ছা ঠিক আছে আমি রাখি। আসসালামু আলাইকুম। আম্মা তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছো না। সত্য কোনোদিন চাপা থাকে না। ভাইজান সত্যিটা জানলাম আমি কেমনে তার সামনে দাঁড়াবো? হন তোরা আপন মায়ের পেটের ভাইয়ের জন্য একটু মিথ্যা কথা কইছস, এইটা কোনো সমস্যাই না, কিন্তু খবরদার কোনোদিনও মুখ খুলবি না। ভাইজান আমার তুমি দয়া কর, তুমি উচ্চশিক্ষিত মানুষ, তুমি চাইলে আজ না হোক কাল হোক তোমার একটা চাকরি হোক, কিন্তু আমি বিদেশ না যাইতে পারলে আমার কামলা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার দয়া করো ভাইজান। হয়েছে 5 হাত। না ভাইজান, হয় লাথি মেরে তুমি আমার সরাও, না হয় বাড়িতে যাওয়া বন্ধ করো। আরে 5 হাত, তুই বিদেশে যা, উন্নতি কর, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আব্বারে কি কমু? ভাইজান তুমি উচ্চশিক্ষিত মানুষ, কিছু একটু করে আপাতত বাড়িতে যাওয়া বন্ধ করো। এখন আমার জীবন তোমার হাতে, তুমি চাইলে ভালো হইব, তুমি চাইলে খারাপ হইব। ভাইজান একটু দয়া করো ভাইজান। ব্যাগটা দে। ভাইজান আরে আর কান্দিস না, দোয়া করি তোর জীবন সুন্দর হোক। যা ভাই, বাড়িতে যা, তোর জন্য দোয়া আমার সব সময় থাকে। যা বাড়িতে যা। আচ্ছা ভাই, আমি বাড়ি থেকে আব্বারে কমু, তুই কয়টা দিন পরে আইব। ঠিক আছে, তাই কইস। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম।
কই রিপনের মা, বাজারে ব্যাগ লয়ে তাড়াতাড়ি আসো, বাজারে যাইতে হইব। অন্যদিন তো ঠেইলে আপনার বাজারে পাঠাইতে পারি না, 3টা আনতে গেলে 2টা আনেন। আজকে আপনার কি হয়েছে? হ্যাঁ, বাজারে যাওয়ার লেগে উতলা হয়েছেন কেন? অনেকদিন পর আমার পোলা হামজা আইতাছে, আজকে আমরা সবাই মিলে একসাথে ভালো মন্দ কিছু খামো। মাছ মাংস ছাড়া আর কি কি লাগবো সেই ডাকো, বেলা হয়ে যাইতেছে, বাজারে আবার কিছু পামু না। কিরে রে বোন, তুই একলা আইছস? হামজা কই? ভাইজান আসে নাই আব্বা। আসে নাই মানে? কেন আসে নাই? কি সমস্যা? ভাইজান কেন আসে না সেটা ভাইজান রে গিয়েছি কেন, আমারে কইতেছেন কেন? আমারে খালি কইছে সে আইব না। তুই কি ঘোড়ার ঘাস কাটতে গেছিলি? জোর করে নিয়ে আসলি না কেন? হামজা কি ছোট পোলা পাইন যে জোর কইরা নিয়ে আইবো? হামজা আমারে কথা দিছে সে আইব। আমার পোলা এক কথার মানুষ, সে কথা দিলে কথার বরখেলাপ করে না। আব্বা আপনি হুদায় আমারে বকতেছেন। আমি হামজার কাছে যাইতাছি, যদি শুনি তুই গিয়ে ওইখানে উল্টাপাল্টা কিছু কইছস তাইলে আমি তোরে জুতাইয়া এই বাড়ি ছাড়া করবো। তোর বাপে তো হামজার কাছে গেল। যাক, ভাইজান আমার কথা দিছে সে আইব না, সে আব্বারে ম্যানেজ করব। আর ভাইজানের কথা কখনো নড়সর হয় না, তুমি কোনো চিন্তা করো না আম্মা। আমার ক্ষুধা লাগছে, নাস্তা দাও। যা হাত মুখ ধুয়ে। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আব্বারে আমি কি কমি? মিথ্যা কথাও তো কইতে পারব না। ছোট ভাইয়ের কথা দিছি, আল্লাহ তুমি আমারে বইলা দেও আমি এখন কি করব? এইবারের মতো বাঁচলাম, কিন্তু আব্বার সামনে পড়লে কি কমু? আল্লাহ তুমি আমার সাহায্য করো, সত্যের মুখোমুখি হওয়ার সাহস দাও। আল্লাহ আব্বার সামনে যাইতে পারুম না, আমি যাইতে পারুম না। দেখো নিজেকে গ্রামে তো। বাবা আমি একটু বাইরে যাচ্ছি। কই যাবি রে মা? গ্রামে আসছি বেড়াতে,
কই আর যাব, গ্রামে ঘুরবো। গ্রামে আবার দেখার কি আছে? উফ মা, তোমাকে এখন আমার বুঝাতে গেলে আমার আর বেড়ানোই হবে না। বাবা আমি যাই। দাঁড়াও মা। বাহার, ওই বাহার। বাবা তুমি বাহারকে কেন ডাকছো? দেখতে মা, গ্রামের অধিকাংশ মানুষ আমারে আমার পরিবারের হিংসা করে, তাই বাহার যদি তোর সাথে থাকে আমরা নিশ্চিতে থাকবো। বাহার, কই গেলি রে? আরে জলদি আয়। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই থাকস কই? হুজুর এই যে একটু কাজ করতেছিলাম, আমারে ডাকছেন? আমার আম্মা জান গ্রামে বেড়াইবার যাইব, তুই আমার আম্মা জানে নিয়ে গ্রাম ঘুরে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে আহমনি, চলে না আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহার ভাই, আপনি কি কোনো মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছেন? কই না তো অমনি, এরকম কোনো শব্দ শুনতেছি না। না বাহার ভাই, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কোনো অসুস্থ মানুষের কাতরানোর কণ্ঠ। কই আপনি ভুল শুনতেছেন, এরকম কোনো শব্দ আমি শুনতেছি না। আপামনি ওদিক যায় না, ওদিক জঙ্গলা, সাপ আছে কিন্তু, বিষাক্ত সাপ আছে। আপামনি, আপামনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, কেন অনেক সাপ আছে, আপনার কামড় দিতে পারে। সাপ মানুষকে ভয় পায়, সো আমার চাল শব্দ পেয়ে সাপ পালাবে। বাহার ভাই, উনি কে? হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন। ও মাই গড, হামজা এখানে শুয়ে আছে কেন? ভাই তো অনেক বেশি জ্বর। বাহার ভাই ওনাকে তুলুন। তারপর ওনাকে আমাদের বাসায় নিয়ে যাবো। কি কোনো হয়নি, আরে বাড়ি নিয়ে গেলে তো হুজুর সেটা যাবো। তোমার হুজুরকে আমি ম্যানেজ করব, তুমি তাড়াতাড়ি ওনাকে ধরো। মামনি, আরে বাড়িতে নিয়ে গেলে চেয়ারম্যান সাহেব কিন্তু খুব রাগ করবো। তাছাড়া আমি আমার হুজুরের বাড়ি চিনি তো, এখান থেকে 20-25 মিনিট সময় লাগবো, আমি লোকজন নিয়ে পৌঁছাই দিতেছি। আপনি এক কাম করেন, বাড়ি চলে যান। বাহার ভাই, আপনার কি মাথা নষ্ট? ওনাকে এভাবে অসুস্থ রেখে কিভাবে যাই? একটা মানুষ এভাবে জঙ্গলে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, এটা আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। আমার ডাক্তারি বিদ্যা আমাকে এগুলো শিখায়নি। আপনি প্লিজ ওনাকে ধরুন, আমাকে হেল্প করুন, ধরুন। বুঝলেন, হুজুর যেন আবার রাগ না করে। বাহার ভাই, এই ওষুধগুলো নিয়ে আসুন, কুইক। রাইসা, কি অবস্থা? মা, জ্বর অনেক বেশি, হসপিটালে নিয়ে গেলে ভালো হতো।
তুই ওর বাড়িতে নিয়ে আইসস কেন? আমারে ফোন দিলেই তো হইতো, আমি ওর হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতাম। এখন যদি কিছু হইয়া যায় তো তুমি বিরাট ঝামেলায় পড়তে হইব। বাবা, ঝামেলার ভয়ে একটা অসুস্থ মানুষকে জঙ্গলে ফেলে আসবো? তুমি তো সমাজসেবক বাবা, আমি তো ভাবছিলাম তুমি খুশি হবে। ওর জায়গায় তো আমরাও থাকতে পারতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চা হওয়ার হয়ে গেছে, এখন ওর বাড়িতে খবর দেওয়া দরকার। আমি ফোন করে আসি। তোর বাবার সব কথা তুই নেগেটিভলি নিস কেন? ইচ্ছা করে নেই না মা, রিজন আছে। কারণ বাবার কথাটাই নেগেটিভ ছিল। মনে রাখিস, তোর বাবা তোর লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ডাক্তার বানাইছে। আমি কখনো ভুলবো না মা, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ ডাক্তারি একটা মহান পেশা, সেবামূলক পেশা, মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে ডক্টর। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি আমার ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তোমার বড় পোলা হামজা নাকি খুঁজে পাওয়া যাইতেছে না? জি জনাব, আপনি ঠিকই শুনছেন। পোলা যে আমার কই হারায় গেছে একমাত্র আল্লাহ পাকই জানে। যদি বিকালের মধ্যে খুঁজে না পাই তাহলে থানায় যেতে হবে। আমি যতদূর জানি তোমার পোলা হামজা তো মাতবরের বাড়িতেই ছিল। তারে ধরো, তারে চাপ দাও, তাইলেই তো হয়। জি না চেয়ারম্যান সাহেব, মাতবর সাহেব কিছুই জানে না। আমার পোলা সকালে তার বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ি হয়েছে। আচ্ছা ঠিক আছে, সবর করো, তোমার মনের অবস্থাটা আমি বুঝি। শোনো, তোমার পোলা হামজা অসুস্থ শরীর নিয়ে জংলায় অজ্ঞান হয়ে পড়ে আছিল। আরে আমার ডাক্তার মেয়ে রাইসা ওরে পাইয়া আমার বাড়িতে নিয়ে এসা এখন চিকিৎসা করতেছে। আশা করি খুব শীঘ্রই সুস্থ হইয়া যাইব। চেয়ারম্যান সাহেব, আপনি কি কইতাছেন? আমার পোলা আপনার বাড়িতে? আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। চেয়ারম্যান সাহেব, আমি আমার পোলার এক নজর দেখতে পারি? দেখতে অবশ্য পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হইল তোমার পোলা যে আমার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে এই কথা গ্রামের কেউ যেন না জানে। কিন্তু মাতবর সাহেব তো টেনশন করতেছে, হ্যাঁ না কইলে কেমন হয়? আরে 2টা দিন না হয় অপেক্ষা করলাম, 2টা দিন আমার জন্য একটু চুপচাপ থাকো। জি আচ্ছা। বাহার, বেচারা ছেলের সুখে পাগল পেরায়। আরে হামজার কাছে নিয়ে যা, পোলারে দেখে পরানটা শীতল করুক। যা। জয় হুজুর। মুরব্বী আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যার পোলা তার জিম বাই দিয়া দেন, খামোকা অসুস্থ রোগীটাই না লাভ কি? লাভ আছে শাপলা বেগম, লাভ আছে। আর কি যে লাভ, এইটা যদি তুমি বুঝতা তাইলে আমার জিজ্ঞেস করতা না। শোনো, মাতবর রে বেকায়দায় ফালানোর এইটাই হচ্ছে মোক্ষম সময়। আরে গ্রামের স্কুল, কলেজ, হাট, ঘাট, ক্লাব সকল প্রতিষ্ঠানের সভাপতি হইলাম আমি। শুধু মসজিদ কমিটির ওই আসনটাই আমার না, মাতবরের। তাই মাতবর রে এই সুযোগ কাজে লাগাইয়া মসজিদ কমিটির আসন থেকে টাইনা হিস্সা নামাবো। তারপরে এই ইউনিয়নের সকল জায়গায় একা একা রাজত্ব করুক। কি মাথা আপনার, জবাব নাই। বুঝলা শাপলা বেগম, আমি আব্দুল জলিল চেয়ারম্যান, এই এলাকার মানুষ আমার এমনি এমনি ভোট দেয় না। বাবা হামজা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা বসুন বসুন। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। মা তুমি ভালো আছো? জি কাকা, ভালো আছি। আপনি কোনো চিন্তা করবেন না। হামজাকে জ্বরের ওষুধ দিয়েছি, ওর শরীর খুব দুর্বল, তাই ঘুমাচ্ছে। আপনি দোয়া করবেন। অবশ্যই দোয়া করি মা, আমার পোলার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করি। তুমি যদি সময় মতো আমার পোলারে জঙ্গলা থেকে উদ্ধার করে না নিয়ে আসতা তাহলে কি যে হয়তো একমাত্র আল্লাহই জানে। সবই আল্লাহ পাকের ইচ্ছা কাকা। আল্লাহ পাক সময় মতো আমাকে সেখানে নিয়ে গেছে। আমি যা করেছি সেটা তো সামান্য। কাকা, হামজা ভাইয়ের এখন রেস্ট দরকার। চলেন আমার সাথে।
আচ্ছা বাবা, মা আসি। আচ্ছা আসেন। আব্বা, হামজা হুজুরের কোনো খোঁজ পাইলেন? না রে মা, কোথাও তো পাইলাম না। সারা গ্রামের এমন কোনো জায়গা নাই হুজুরে খুঁজি নাই, পাইলাম না। অভিমান কইরা হুজুরে নি দেশ ছেড়ে চলে গেল, কে জানে। কোন দুঃখে হামজা দেশ ছাড়বো? না না, হামজা এই গ্রাম খুব ভালোবাসে। হুজুরের ঢাকায় ভালো বেতনের চাকরি হয়েছিল, হুজুর তো যায় নাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই অবেলায় হঠাৎ কি মনে করি আমার বাড়িতে? জরুরি কিছু? অবশ্যই জরুরি বিষয়, নাইলে এত কষ্ট কইরা এই অবেলায় কি আপনার বাড়িতে আসি? মাতবার, হামজার খোঁজ নাই। হামজা তো আপনার বাড়িতেই ছিল, আর হামজার মতন একজন আলেম মানুষ আপনার বাড়ির থেকে হারাইলো, এটা খুব পরিতাপের বিষয়। জবাব কিন্তু মাতবার আপনারই দিতে হইব। চেয়ারম্যান সাহেব, হামজা আমার বাড়ির তো নিখোঁজ হয় নাই, দয়া করে বেহুদা পেশাল পারবেন না। মাতবার, এই সব কথা বিলা পার পাইবেন না। হামজার বাপে মামলা দিতে থানায় যাইতে লইছিল, অনেক কষ্ট করে বুঝাই শুনেই তারে ফিরাইছে। ফিরে বাহার আমার দোষ, চেয়ারম্যান সাহেব কিন্তু ঠিক কথাই কইতেছে। চেয়ারম্যান চাচা, বেয়াদবি হইলে মাফ করবেন। আপনি খামোখা আব্বার উপরে দোষ চাপাইতাছেন, আব্বারে বেয়াদবি করার চেষ্টা করতেছেন। হামজা হুজুর খুব সুন্দর করে বিদায় নিয়ে মাদবত বাড়ি থেকে গেছে। আমি নিজের হাতে হুজুরে রিপনের হাতে তুইলা দিয়েছি, বিশ্বাস না হলে রিপনের যায় জিগান। কাল বিচারেই প্রমাণ হইব। মামনি, ছোট মুখে বড় কথা হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, কাল বিচারেই প্রমাণ কইর। মাতবর সাহেব, আপনার 24 ঘন্টা সময় দেওয়া হইল। এর মধ্যে যদি হামজার খোঁজ না পাই, তাইলে কি জবাব দেবেন বিচারে, এটা আপনিই ঠিক কইরেন। চল বাহার। সজীবের বাপ, আপনি তাড়াতাড়ি হামজার বাড়িতে যান, হামজার বাপের লগে কথা কন। হব্বা, আমিও তোমার লগে যাবো। কোনো হানে যাওয়া লাগবে না, আল্লাহ ভরসা। আল্লাহ হইতেছেন শ্রেষ্ঠ বিচারক। আমি তো কোনো অন্যায় করি নাই। ছোট হুজুরে পাম যেতেছে না, এদিকে চেয়ারম্যানের সাথে রাজনীতি শুরু করছে, শয়তান একটা। রহমত ভাই, হামজার কোনো খোঁজ পাইছেন? রিপন, এই রিপন, দেখ মাতবর সাহেব আইছে আমার বাড়িতে। রহমত কাকা, হামজা ভাই কোনো খোঁজ জানলে কর। হামজা ভাই যদি খুঁজা না পাই, তাহলে কিন্তু চেয়ারম্যান বিচার বহাইব, আব্বারে বেইজ্জতি করব। মাতবর সাহেব, কি আর কম আপনারে? আমার ছেলের হেফাজত আমি আমার আল্লাহর উপর ছেড়ে দিছি, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আব্বা, আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি ভিতরে চলেন। এই রিপন, ওনার নিয়ে কই যাইতেছ? রিপন ভাই, কাকার লগে আমাকে কথা হনো শেষ হয় নাই। মাতবর সাহেব, পোলার শোকে প্রায় পাগল হইতে বসে, কি আর বেহুদা কথা কইবেন কন? যদি পারেন হামজার আইনা দেন, ওনার মনটা একটু শান্তি পাক। রিপন, যা তোর বাপরে ঘরে নিয়ে যা। সাসি, আপনাকে ভাবসাব দেখা মনে হইতাছে হামজা ভাই কই আছে, এটা আপনি খুব ভালো করেই জানেন। এই মাইয়া, মুখ সামলায় কথা কও। মাতবরের মাইয়া দিকে কিন্তু পার পাইবা না। থামেন তো আপনারা, কি শুরু করবেন? আগে নিজের মাইয়ারে সামলান। মাতবর সাহেব, আপনারা যদি চইলা যান
তাহলে খুব খুশি হবো। কাটা গায়ে নুনের সিটা দিয়েন না। চল মা, এনে যতই খারাপ থাকি কোনো লাভ হলো না। আল্লাহর উপরে সব ছেড়ে দিলাম, আল্লাহ ভরসা। আল্লাহ সঠিক বুঝ দান করুন। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমি কোথায়? এটা কার বাড়ি? আমি কই? কেউ আছেন? আমি কোথায়? কেউ আছেন এখানে? হামজা সাহেব, আপনি কেমন আছেন? রাইসা, আমি কোথায়? হামজা, আপনি আমাদের বাসায়। চিন্তা করবেন না, সব ঠিক আছে। এটা তো তোমাদের বাড়ি, আমি এখানে আসলাম কি করে? বাবা হামজা, তুমি অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়েছিলা। আমার মেয়ে রাইসা তোমাকে আমার বাড়িতেই না চিকিৎসা দিতেছে। তো বাবা, তোমার শরীর এখন কেমন? ভালো আছি, আমি এখন চলে যাব। কিন্তু আপনি এখনো পুরোপুরি সুস্থ না, আপনার বিশ্রাম প্রয়োজন। আপনি শুয়ে থাকুন। সবাই আমার নিয়ে চিন্তা করতেছে, আমার যাইতে দেন। বাবা হামজা, তোমার চিকিৎসা চলতেছে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি আগামী 7 দিন তোমার এখানেই থাকতে হবে, এর মধ্যে কোথাও যাওয়া যাবে না। বাবা হামজা, সমস্যা কি? আমাকে বাড়িতে না হয় মেহমান হয়ে 7টা দিন থাকলা। আমার বাড়ির সবাই চিন্তা করবো, মাতবর সাহেব তার পরিবারও চিন্তা করবো, আমার যাইতে দেন। হোয়াট দ্য হেল ইউ আর ডুইং? আপনি আমাকে কিসের ইনজেকশন দিলেন? উনি আরো টানা 12 ঘন্টা ঘুমাবে। ব্লাডি স্টুপিড! স্যার, সব আমি আসি। রাইসা, তুমি তোমার ঘরে যাও। শাপলা বেগম, তোমার মেয়ের ঘরে নিয়ে যাও। যাও কইতাছি। বাবা, জানি না তোমরা কি করেছো, কিন্তু কাজটা একদম ঠিক করছো না। চলো, আমরা চলবে। মা, ছাড়ো তো, ছাড়ো। তোমরা কি করছো আমি জানি না, তুমি যাই করছো ভালো কিছু করছো, এটা নিশ্চিত। প্লিজ হামজাকে যেতে দাও। এই বাড়িতে চেয়ারম্যান সাহেবের হুকুম চলে। শুধু এই বাড়ি না, পুরা ইউনিয়নে চেয়ারম্যান সাহেবের হুকুম চলে। দেখ মা, বেড়াইতে আইছস, বেড়ায় চইলা যা, কোনো ঝামেলা করিস না। কিন্তু মা, হামজাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছি,
ওর ভালো মতো দেখার দায়িত্ব আমার। ওকে তোমরা যেতে দাও, ওর কোনো ক্ষতি করো না। সময় হইলে যাইব, তুই এই বিষয়ে কোনো কথা কবি না। মা, তোমরা যদি এমনই করো তাহলে কাল সকালে আমি ঢাকায় চলে যাব। কোনো অন্যায়ের সাথে থাকা আর অন্যায় সহ্য করা আমার পক্ষে সম্ভব না। ঈদের আগে আবার চলে আসিস, কিন্তু মা তোর কাছে আমার অনুরোধ, দয়া কইরা একটু চুপ থাকিস, আর কোনো ঝামেলা করিস না। শোন, কড়া পাহারা রাখবি। একটা মাছিও একটা পিঁপড়া পর্যন্ত যেন আমার বাড়ির থেকে বাইরে যেতে না পারে। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এই বাড়ি থেকে একটা মাছিও বাইরে যেতে পারবো না, আটকায় দিন। তা চেয়ারম্যান সাহেব, হুজুরে কয়দিন আটকায় রাখবেন? কাল মাতবরের বিচার, তারপরে বোঝা যাবে যে হামজারে কি করব। রিপন, কি বলি খেয়াল করে শুন। এই সুযোগে তোমার বাপেরে করা চাপ দাও। এই সুযোগ একবার হাত ফসকাইলে কিন্তু এহ জিন্দেগিতে আর তোমার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হইব না। দ্য লাস্ট চান্স রাখি, এরই বলে সুযোগ। চোখ বুঝে কোপ মারো, এক ঢিলে দুই পাখি মারো। মাতবর, তোমার মাতবরি চিরতরে শেষ। ওয়ালাইকুম আসসালাম। বাহার ভাই, আপনারা হামজাকে কখন ছাড়বেন? এটা তো আমি জানি না, এটা আপনার আব্বা চেয়ারম্যান হুজুর জানে। বাহার ভাই, হামজা খুব ভালো মানুষ, এমন ভালো মানুষের সাথে এমন করেন না। আপনি কি জানেন ডক্টর হামজাকে যে ইনজেকশনটা পুশ করেছে সেটা কতটা ক্ষতিকর? হামজাকে প্লিজ আপনি ছেড়ে দেন। মাফ করবেন আমামনি, আমি চেয়ারম্যান সাহেবের হুকুমের গোলাম, এই কাম আমার দ্বারা সম্ভব না। আমার জানে মেরে ফেলাইব। জান, আপনি আপনার ঘরে যান। হে আল্লাহ, তুমি রক্ষা করো মালিক। উপকার করতে যে মানুষটার ক্ষতি করে ফেললাম, আল্লাহ তুমি তাকে উদ্ধার করো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ইয়া মাহবুদ, ইয়া আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমার পোলাকে মুক্ত করো। আমার পোলা একজন ইমানদার আলেম, হামজা তোমার অনুগত ইমানদার বান্দা। আল্লাহ, তুমি তারা হেফাজত করো, তারা তুমি নিরাপদে রাখো। যে পাপ আমি আমার পোলার জীবন রক্ষার জন্য করতেছি, সে পাপ তুমি আমার ক্ষমা করো, ক্ষমা করো। আমিন। আব্বা, আসসালামু আলাইকুম। রিপনের বাপ, রিপন কি কয় এটা আপনি শুনেন। হামজা কিন্তু এখন বিপদে আছে, একমাত্র আপনি পারেন হামজার এই বিপদ থেকে উদ্ধার করতে। আব্বা, চেয়ারম্যান চাচা ফোন দিছিল, সড়কের ধারের জমিটা ওনার কাছে বিক্রি করলে উনি ভাইজানের কোনো ক্ষতি হতে দিব না। আমি জানি চেয়ারম্যান এসব করতেছে আমার জমির লেগা, ওই শয়তানটার নামে আমি মামলা করবো। রিপনের বাপ এরকম কোনো কাজ করতে চান না, উল্টাপাল্টা কাজ করলে পরে কিন্তু আপনি শেষ পর্যন্ত পোলা হারাইবেন। আব্বা, চেয়ারম্যান কাকা কাল সকালে আপনারা নিয়ে রেজিস্ট্রি অফিসে যাইতে কইছে।
এখন কি করবেন? হামজার জন্য আমি চিন্তিত না। আল্লাহ যা সিদ্ধান্ত নিছে তাই হইব। কিন্তু আমি জানি তোমরাও এইসব ষড়যন্ত্রের সাথে জড়িত। তোমাকে কোনো মাপ নাই। ইহকালে পরকালে দুই কালেই তোমরা শাস্তি পাইবা। এই হইল আপনার পোলার প্রতি ভালোবাসা। হ্যাঁ শুনেন, হামজার যদি রিপনের বাপ এখনো সময় আছে, বুঝে আহেন, নিজের পায়ে নিজে কুড়াল মেরেন না। তোমরা যাও তো, যাও আমার ঘর থেকে। আল্লাহ ভরসা, আল্লাহ আমার পোলারে হেফাজত করব। যাও যাও। আল্লাহ তুমি আমার হামজারে দেখে রেখো, তারে তুমি হেফাজত করো। আল্লাহ হেফাজত করো। আমি তাকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছি। এখন তার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমার বাপরে কইবা যে লোকে বিদেশ নিতেছে সে আমার পরিচিত, আর বিষয়টা আমি দেখো। আমার মনে হইতাছে কেউ ছড়ে দিয়া আমার বুকটারে ফাইরে ফেলাইছে। যারা দিন ধরে নুন খেতেছি তার সাথে কেমনে বেইমানি করব? বাবা মা যদি ভুল করে তাহলে তাদেরকে কোরআন হাদিসের আলো দিয়ে বোঝানোর চেষ্টা করি। না বাবা, বাবা প্লিজ তুমি এই অনেক কাজ করো না বাবা। বাবা যত আছে গুনাহগার সবাই যেন হবে পার। রমজানের উসিলাতে খুলেছে ক্ষমার দুয়ার। মওলা যেন রহমতেরি, মওলা যেন আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।